নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের স্বাগত জানাই। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প হীরেন চট্টোপাধ্যায়ের লেখা হবিবপুরের তেনারা। কালো মেঘগুলো যখন মাথার উপর ঝুলে পড়েছে আর মাঝে মাঝেই চোখ ঝলসানো বিদ্যুৎ আর হাড় কাঁপানো আওয়াজ, তখন পুলন বুঝতে পারল মায়ের কথাটা অগ্রাহ্য করে কি ভুলটাই না করেছে। না, দোষটা পুরোপুরি পুলনেরই। মাথা একটু ঠান্ডা হওয়ার পর সেটা বুঝতে পারছে পুলন। প্রত্যেকবার পুজোর আগেই একবার করে মামাদের কাছে মা যায়, নিতু মামা আর চিতু মামা। ছোটবেলায় পুলন নিজেও একবার গিয়েছিল। এখন জায়গাটা বিশেষ মনে নেই, কিন্তু কথাগুলো মনে আছে স্পষ্ট। বাবা মারা যাওয়ার পরেই মামারা এসেছিল। মা আর পুলনকে নিয়ে যেতে চেয়েছিল ওদের সুন্দরী গায়ে। মা যায়নি, বলেছিল শ্বশুরের ভিটে আছে, জমি জমা আছে, দিব্যি চলে যাবে আমার। পুলনকে নিয়ে আমি খাসা থাকব। তা খাসা যে পুলন আছে সেটা অস্বীকার করার উপায় নেই। নামটা যে কে রেখেছিল কে জানে, নামের মানেটা কি তাও পুলন জানে না। ওই মামারাই মাঝে মাঝে এসে বলতো, ছেলেটাকে একেবারে আদরের পুলন করে রেখে দিলি দিদি, পড়াশুনো তো কিছুই শেখালি না। অর্থাৎ আদরের পুলন এই কথাটার কিছু মানে আছে। বড় বড় শহরগঞ্জে মানে না থাকতে পারে, কিন্তু এই গোকনোয় মানে আছে, সুন্দরী গাঁয়েও মানে আছে। গোকনো মানে পুলনের বাড়ি, যেখান থেকে এখন সে মামার বাড়ি যাচ্ছে। অবশ্য গোকনোরও নাকি একটা ভালো নাম আছে। বিডিও বাবুর কাছে কি একটা কাগজ নিয়ে গিয়েছিল, তখন সিগারেট ফোকা বাবুটা বলেছিল, গোকনো বলো কেন খোকা, জায়গাটা আসল নাম তো গোকর্ণ। অত আসর নকর বোঝার মতো বিদ্যে পুলনের নেই। বেনুধর পণ্ডিতের পাঠশালায় গিয়েছিল কুল্লে বছর দুয়েক। সোজাসুজি আকাট মুখ্যু বলাই ভালো পুলনকে, নইলে মা যখন পই পই করে বলেছিল, আজ যাস না, আজ যাস না, বাস থেকে নামতেই বেলা গড়িয়ে যাবে, তারপর হাঁটা পথে আরো ঘন্টা কানেক, সে খেয়াল কি ও করেছিল? জায়গাটা চেনা নয়, সেটাও তো মনে রাখবে অন্তত। অবশ্যই দিনের বেলাতেই এরকম আধার নেমে আসবে সেটা নিশ্চয়ই বোঝা সম্ভব ছিল না, কারণ আশ্বিন মাসে বড় একটা এরকম হয় না। ভাবনার মাঝখানেই চারদিক আধার করে ছুটে এলো ঝড়। ফাঁকা মাঠে হাওয়ার বেগ সামলানো দায়। কোনো গতিকে একটা বড় গাছ পেয়ে পুলন দাঁড়িয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে নামলো মুষলধারে বৃষ্টি। কথাটা অজ্ঞেরাজ্যি করিস না পুলন, কেন গেছিস আজকে? ওহ, মায়ের কথাটা এখনো কানে বাজছে। মনে মনে নিজেকেই সাপ সাপান্ত করছিল পুলন। ঠিক হয়েছে, বোঝ এবার ঠেলা, মায়ের কথা না শুনলে এর থেকে ভালো আর হবেটা কি? দুর্যোগ যে থামলো কতক্ষণ পর বলা শক্ত। পুলন তো নিজেকে সামলাতেই ব্যস্ত ছিল। গাছ তো আর দালান বাড়ি নয়, ওই কাঁটার মতো বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে একেবারে বর্ষার মতো। গাছে কি আর ওই বৃষ্টি আটকায়? তার উপর ঝড়ের কি দাপট, গাছটাকেই তো উড়িয়ে নিয়ে যাবে বলে মনে হচ্ছিল। মোট কথা, আকাশ তখনও গজরাচ্ছে, ফিনফিন করে বৃষ্টি পড়ছে। এই অবস্থায় কাক ভেজা হয়ে পুলন যখন গাছের নিচ থেকে বেরিয়ে এলো, বাইরে তখন ঘুরঘুরটি অন্ধকার। উপায় থাকলে বাস রাস্তায় ফিরে যেত পুলন। কতক্ষণই বা হেঁটেছিল, মিনিট 10 হবে বড় জোর। কিন্তু ফেরার শেষ বাসটাও ওই দিনের আলো থাকতে থাকতেই ছেড়ে যায় মা বলেছিল। কাজেই যা থাকে কপালে বলে সামনে এগিয়ে যাওয়াই ভালো। কিন্তু এগুবে তো ছাই, এগুবে কোন দিকে? বাস থেকে যখন নামে তখনও 2-4 জন লোক ছিল। এখন এই মাঠের মধ্যেখানে লোক পাবে কোত্থেকে? কে ওকে বলে দেবে চিতু মামাদের বাড়িটা ঠিক কোথায়? মায়ের কাছে শুধু শোনা আছে, ডাইনে বায়ে দেখবি না, পায়ে হাঁটা পথ যেদিক পানে গেছে সেই দিকে সিধে পথ ধরে হাঁটবি। কিন্তু গোটা মাঠটার ওপর এখন কে যেন কালির দোয়াত উপুর করে দিয়েছে। পায়ে হাঁটা পথ বলে কি কিছু চেনার জো আছে? কোন রকমে হাতড়ে হাতড়ে এগুবার চেষ্টা করছিল, সেই ফাঁকে এক লাফে ছিটকে সরে এসেছিল পুলন। ফোঁস করে একটা শব্দ, আর ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস। বুকটা ধরাস ধরাস করছিল। মোস্টোস কিছু ঘাড়ের কাছে এসে পড়েছে কিনা ঠাওর করার চেষ্টা করছিল। খিক খিক করে একটা হাসির শব্দ ভেসে এলো। যাক বাবা, নিশ্চিন্ত। একটা স্বস্তির নিঃশ্বাস পুলনের বুক থেকে বেরিয়ে এলো। কথায় আছে, রাখে কেষ্ট মারে কে।
যেমনই হোক একটা মানুষ তো, এই দুর্যোগের রাতে এই রকম জায়গায় একটা সঙ্গী পাওয়া ভাবা যায়? এই গায়ে নতুন নাকি খোকা? পুলন শুনতে পেল লোকটা বলছে। নজর করে দেখবার তো উপায় নেই, ওই যেমন আবছা একটা ভাষা ভাষা চেহারা দেখা যায় সেই রকমই দেখতে পাচ্ছিল। লোকটা বলছিল, এই দুর্যোগের রাতে বেরিয়েছ, ছাতাটা তো সঙ্গে নেই মনে হচ্ছে। একটা টেপা বাতিই নেই তো ছাতা। পুলন বললে, দিনমানেই পৌঁছে যাব ভেবেছিলাম, তাই। ভালো করনি। তোমার বাড়ির লোকই বা তোমাকে ছাড়লো কেমন করে? লোকটা পাশে পাশেই হাঁটছে, বুঝতে পারছিল পুলন। শুনতে পেল জিজ্ঞেস করছে, তা তুমি যাবা কোথায় বলো তো? সুন্দরীগা, পুলন বললে। সেখানে আমার মামারা থাকে, মামাদের কাছে যাব বলেই। আরো কিছু বলতে যাচ্ছিল, লোকটা সে খিক খিক হাসি শুনে চুপ করে গেল। হাসতে হাসতে লোকটা বললে, তা সুন্দরী গা যাবা তো ইদিক পানে এসেছো কেন? সুন্দরী গা এদিকে না? পুলন জিজ্ঞাসা করলো। মা যে বাস থেকে নেমে সিধে হাঁটতে বলেছিল। আরে বাবা, সিধে তুমি হাঁটছো কোথায়? তুমি তো হবিবপুরের রাস্তায় চলে এসেছো। কি গেরো, হবিবপুরটা আবার কোথায়? পুলন উপায় না দেখেই বলে ফেললো, আগে আপনি থাকেন কোথায়? এই তো সামনে আমার বাড়ি। কেন, বাড়ি যাবা আমার? না না, বলছিলাম কি সুন্দরী গাঁ কি অনেক দূর? আপনি যদি একটু পৌঁছে দেন। এই দেখো খোকা, দিন মানে হলে কোনো কথা ছিল না, সাইকেলে বসাতুম আর হুশ করে পৌঁছে দিতুম। কিন্তু এই রেতের বেলা। লোকটা ফোঁস করে আবার নিঃশ্বাস ফেলল। তারপর বলল, থেকেই যাও না, রাতটা আমার বাড়ি। কি করে থাকবো? ইচ্ছে করেই মিথ্যে কথা বলল পুলন। মানে মামা পই পই করে বলে দিয়েছে যেতে, মামারা তো ভাববে। সেও একটা কথা বটে। যাকে, এসো তো বাড়িতে, দেখি কাউকে সঙ্গে দেওয়া যায় নাকি তোমার। বাড়ি কোথায়? আমি তো কিছুই। দাঁড়াও, আলোটা আনি ভেতর থেকে, একটুখানি দাঁড়াও এখানে। অবাক কাণ্ড, অন্ধকার বলে একটা বাড়ি থাকলে বুঝতে পারবে না? লোকটাকেও তো দেখা যায়নি একবারও, মানে ঠিক করে দেখা যাকে বলে। তাই বলে একটা লোক যে আছে সেটা কি বুঝতে পারেনি? এই ধুধু মাঠের মধ্যে বাড়ি বা আসবে কোত্থেকে? আর বাড়ি থাকলে এরকম নিঝুম পুরী হয়ে বসে থাকবে? আলো যে আনবে বলল লোকটা, আলোর তো কোনো চিহ্নও দেখা যাচ্ছে না। ভাবছিল, হঠাৎ কি যে হয়ে গেল ভালো বুঝতে পারল না পুলন। অন্ধকারে যেমন জোনাকি জ্বলে ওঠে, ঠিক সেইভাবে একটা আলো নেচে উঠল চোখের সামনে। পুলন দেখতে পেল হ্যারিকেন হাতে লোকটা দাঁড়িয়ে আছে। এতক্ষণে অন্ধকারের পর আলো দেখে আশ্বস্ত হওয়ার কথা, অথচ বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল পুলনের। কিচ্ছু ছিল না, অন্তত সেই রকমই মনে হয়েছিল। অথচ ওই আলোতেই পুলন দেখতে পাচ্ছে সে দাঁড়িয়ে আছে একটা চালা ঘরের দাওয়ার সামনে। গায়ে হালকা বৃষ্টির ছিটে লাগছিল, এখন সেটাও নেই। দাওয়া শুনশান, ঘর শুনশান, একটা জনপ্রাণী কোথাও নেই। কার সঙ্গে ওকে সুন্দরী গায়ে পাঠাবে বলল লোকটা? কেউ থাকে ঘরে? মনে তো হয় না। লোকটার দিকে তাকিয়েও এই প্রথম বুকের ভেতর কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এতক্ষণ দেখতে পায়নি লোকটাকে, সে বরং ছিল ভালো। কিন্তু চোখের সামনে আলো অন্ধকারে যাকে দেখছে, সে কি মানুষ তো? বুকের মধ্যে হাতুড়ি পিটছিল। এইবার তার ভয় লাগতে শুরু করলো। হাঁটুর ওপর পর্যন্ত ধুতি, ধুতির নিচে পা কেমন ফ্যাকফ্যাকে সাদা, এই আবছা আলোতেও দেখা যাচ্ছে। গায়ে একটা কালচে রঙের চাদর জড়ানো, চাদরে মাথা পর্যন্ত ঢাকা, মুখ চোখ ভালো করে দেখা যাচ্ছে না। সবচেয়ে আশ্চর্যের কথা, এই ঝড় বৃষ্টিতে ওরা দুজনেই বাইরে ছিল। পুলন তো একেবারে ভিজে নেতা হয়ে গেছে, কিন্তু লোকটার চাদর একেবারে খটখটে, এক ফোঁটা জল পর্যন্ত সেখানে লাগেনি। তাহলে তাহলে লোকটা কি? গলা শুকিয়ে গেল পুলনের। শেষ পর্যন্ত এই বিপদে পড়তে হলো নাকি? বাঘ ভালুকের হাত থেকে রক্ষে আছে, কিন্তু কি হলো খোকা, গাটা একটু মুছে নেবে নাকি? লোকটা বলছিল। তারপর না হয় তোমার ওই সুন্দরী গায়ে। দরকার নেই, আমি বরং। পুলনের গলা কেঁপে যাচ্ছিল, ও বলার চেষ্টা করছিল, আমি একাই না হয়। আরে খেপেছ? এই ঝড় বৃষ্টিতে তোমায় আমি একলা ছাড়ি? সেই বিচ্ছিরি খিক করে হাসি, বললে, দাঁড়াও তো, একটু মুখে কিছু দাও, তা করতে জলটাও বন্ধ হোক তার ওপর।
আমি দেখছি কি পাওয়া যায়। হাত পা ভয়ে সিঁটিয়ে যাচ্ছিল পুলনের। আগে যদি বা একটু সন্দেহ ছিল, এখন আর কোনো সন্দেহই নেই। এই নাকি কারো বাড়ি? একটা জনপ্রাণীর সাড়া নেই কোথাও। এখানে কোনো মানুষ থাকতে পারে? ভাবনা চিন্তার সময় বড় অল্প। বুক কাঁপছিল পুলনের। একবার হঠাৎ শরীরটা ঝাঁকিয়ে নিয়েই দৌড়। কোথায় যাচ্ছে, পায়ের নিচে কি পড়ছে, এসব কিচ্ছু খেয়াল নেই। বেরুবার মুহূর্তেই সেই বিচ্ছিরি হাসিটা শুনেছিল, যেন 100 গুণ বেশি। সেই সঙ্গে চিৎকার, আমার হাত থেকে পালাবি, পালা পালা, দেখি কত বড় হিম্মত। হিম্মত আছে কি নেই সে তো আর জানে না পুলন, তবে জেনে শুনে ওই ভূতের ডেরায় বসে কি মরবে নাকি? কানের কাছে অনেক রকমের অর্থহীন শব্দ শুনতে পাচ্ছিল। বৃষ্টি থেমে গেছে বলেই মনে হচ্ছিল। ঝোড়ো হাওয়া শোঁ শোঁ করে তখনও বইছে। অনেকক্ষণ একটানা ছোটার পর এবার দাঁড়িয়ে পড়ল পুলন। পারা যাচ্ছে না আর। মুখ চোখ দিয়ে আগুন ছুটছে যেন। বুকখানা কামার শালার হাপড়ের মতো উঠছে পড়ছে, গলা শুকিয়ে কাঠ। একটু জলও যদি কোথাও পাওয়া যেত। আর কোথায় বা এলো তাই বা কে জানে। অন্ধকার তেমনি গাঢ়। সবে অমাবস্যা গিয়েছে তো হবেই। তবু এর মধ্যে আকাশটা অন্তত আবছা দেখা যাচ্ছে। যদ্দূর মনে হচ্ছে সেই ফোঁস করা বিভীষিকাটা এখন চোখের আড়ালে চলে গেছে। তবে না চালে বিশ্বাস নেই, এখনই থামা চলবে না। জলের একটু ভীষণ দরকার। এপাশ ওপাশ চাইতেই এবার মনে হলো এই দূরে যেন একটা আলো দেখা যাচ্ছে, একটা লম্ফ কিংবা টিমি জ্বললে যেমন হয় তেমনি। বুকে এবার একটু বল এলো পুলনের। পা চালিয়ে আলোটা লক্ষ্য করে একটু হাঁটতেই ঘরটার কাছাকাছি এসে পড়ল। ছোট্ট একটা খড়ের ঘর, দোকান ঘরটার হবে। ঘরের ঝাঁপ বন্ধ, জালনায় বাখারির ফাঁক দিয়ে আলো আসছে বাইরে। গলায় আওয়াজ করার মতো জোর বিশেষ ছিল না, তবু পুলন চিৎকার করে বলল, শুনছেন? একটু শুনুন কেনে। কে? সারাটা ভেতর থেকে এলো একটু পরেই। পুলন গলা তুলেই বললে, ভিজে একেবারে কাদা হয়ে গিয়েছি, দরজাটা একবার খুলবেন? তুমি আমার কাছে এসেছো? না না, আমি যাব সুন্দরী গায়ে। জলে বৃষ্টিতে একসা, গলাটা শুকিয়ে গিয়েছে, তাই একটু জলের জন্য। ও, বুঝতে পেরেছি। ঝাঁপ খুলে গেল। ভেতরে লম্ফই জ্বলছিল একটা। আদুর গায়ে লোকটা সামনে এসে দাঁড়ালো। বল, দাঁড়াও, জল নিয়ে আসছি। রাত কত হয়েছে পুলন কিছুই বুঝতে পারছে না। লোকটা একলাই থাকে এটুকু বোঝা যাচ্ছে। হয়তো দোকান বন্ধ করে রান্না বান্না জোগাড় করছে। তেমন বুঝলে রাতটা এখানে থেকে যাওয়ার বায়নাই করবে পুলন। এই রাত বিরাতে বিদেশ বিভুঁইয়ে ছুটে বেড়ানোর কোনো মানে হয় না। নাও, জল নাও। হাতে একটা ঘটি নিয়ে আসছিল লোকটা। বললে, শীত শীত লাগছিল, তাই এই চাদরটা জড়িয়ে এলাম। সঙ্গে সঙ্গে বরফ গলা জলের একটা স্রোত মাথা থেকে গড়াতে লাগলো যেন নিচের দিকে। জলের ঘটি হাতে দাঁড়িয়ে আছে লোকটা, মুখ অন্ধকার, আলো ওর পেছনে। খাটো ধুতি পরা, হাঁটু থেকে পা দেখা যাচ্ছে, ফ্যাক ফ্যাকে সাদা, ঠিক সেই আগের লোকটার মতনই। আর চাদরটা কালচে রঙের, যেন ওই চাদরটাই। ভেতর থেকে ঝাঁকিয়ে উঠল শরীরটা। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসছে পুলন। তারপরেই দৌড়। আর কানের কাছে ফোঁস করে সেই শব্দ, খিকখিক হাসির শব্দটা যেন এবার চারদিক থেকে আসছে। পুলনের মাথা ভোঁ ভোঁ করছে। ছুটতে ছুটতে একবার হোঁচট খেয়ে পড়ল। আবার উঠল, আবার ছুটল। কতক্ষণ পাগলের মতো ছুটেছে পুলন জানে না। ছুটতে ছুটতে খসে পড়েছে রাবারের চুটি, খসে পড়েছে জামা কাপড়ের পোঁটলা। রাস্তায় খাওয়ার জন্য খানিকটা তিলের খাজা ছিল, সেও কখন পকেট থেকে পড়ে গেছে কাদায়। মুখ চোখে আগুনের হলকা, দম একেবারে বন্ধ হয়ে আসছে। এমনি সময় পা হড়কে গিয়েছিল। পাশের দেয়ালটা ধরে না ফেললে এতক্ষণ নালার জলেই গিয়ে পড়ত। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে পড়েছিল। সামনে চোখ মেলতেই অপার বিস্ময়। মামার বাড়ির কথা মনে নেই পুলনের, কিন্তু এমনি ধারা পাকা বাড়ির কথাই বলেছিল না মা। বিরাট লম্বা দালান বাড়ি, ঘরে ঘরে ইলেকট্রিকের আলো জ্বলছে। আর এটাই কি তবে মামার বাড়ি? সাঁকো পেরিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল পুলন। প্রথম জানলাতেই একটি মহিলার মুখ, বেশ সুন্দর দেখতে। মামাদের পুলন অনেকবার দেখেছে, মামিমাকে দেখেনি। জানলার তলায় গিয়ে বললে, এটা কি সুন্দরী গা? তুমি সুন্দরী গায়ে যাবে?
মহিলাটি মিষ্টি করে হেসে বললেন, এই রাত্রির বেলা ছেলে মানুষ একা বেরিয়েছ কেন? এসো এসো, ভেতরে এসো। যাক ছেলে, তাহলে এটাও সুন্দরী গা নয়? না হোক, পোলন আর দাঁড়াতে পারছে না। এই মুহূর্তে এক ঘটি জল খেয়ে মাটিতে গড়িয়ে পড়তে না পারলেও মরেই যাবে। দরজা খোলাই ছিল। ঘরটা বেশ ভালো সাজানো। একটা খাট ছিল, চেয়ার ছিল বেশ কয়েকখানা। মহিলা বললে, ইস, তোমার কি অবস্থা, বসো বসো। বসতেই যাচ্ছিল পোলন, কিন্তু কি অবস্থা শুনে নিজের দিকে চেয়েই অস্বস্তিতে পড়ল। পায়ের অবস্থা তো কহতব্য নয়, জামা প্যান্টও জলে কাদায় একেবারে মাখামাখি। এ অবস্থায় কি আর চেয়ারটা আর নোংরা করা যায়? তাই বললে, আমাকে একটু জল দেন, গলা টলা শুকিয়ে গেছে আমার। দাঁড়াও বলি। মহিলা গলা তুলে কাকে যেন জল মিষ্টি দিতে বলল। তারপর পোলনের দিকে এগিয়ে এসে বলল, বসো না, লজ্জা কিসের? নোংরা হলে ওরা পরিষ্কার করে নেবে। কি আর করে, ভয়ে ভয়েই বসে পড়ল পোলন এক পাশে। বলল, সুন্দরী গা এখান থেকে কদ্দূর? এই সে চিন্তা তোমায় করতে হবে না। তুমি পরিষ্কার টরিষ্কার হয়ে আজ রাতটা বিশ্রাম করো, কাল সকালে তোমায় কেউ পৌঁছে দিয়ে আসবে। কিন্তু সত্যি কথা বলো তো, এরকম চেহারা তোমার কেন? বাড়ি থেকে পালিয়েছো নাকি? পালাবো কেন? আমি তো মামার বাড়ি যাচ্ছিলাম, রাস্তায় ভূতের পাল্লায় পড়ে। ভূত? কি বলছো? মহিলা হেসে উঠল। ভূত আবার তোমায় কি করলো? কি করলো মানে? ভূত আমায় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে সারা রাত। উত্তেজনায় থরথর করে কাঁপছিল পোলন। প্রথমে ধরলো মাঠে, তারপর একটা দোকানে। কি করে যে প্রাণ নিয়ে পালিয়েছি। এই, কি করে জানলে ওরা ভূত? আরে দেখলে তুমিও তাই বলতে। ফোঁস করে নিঃশ্বাস ফেলছে, গায়ে একটা কালো পানা চাদর, হাঁটু থেকে পা পর্যন্ত ফ্যাকে সাদা। তাই? মহিলা ভেতরের দিকে তাকালো, বলল, দাও দাও, জলটা দাও ওকে। ভেতরে তাকিয়েই পোলন ভয়ে শিউরে উঠল। এক হাতে কাচের গেলাস আর অন্য হাতে মিষ্টির থালা নিয়ে দূরে যে দাঁড়িয়ে আছে সে কিছুতেই আলাদা কেউ নয়। গায়ে সেই ময়লা চাদর, এত আলোতেও চাদরে মুখ ঢাকা, হাঁটু পর্যন্ত কাপড়, এবং হাঁটুর নিচে সেই গা ঘিন ঘিন করা ফ্যাকাশে সাদা দুটো পা। পাথর হয়ে গিয়েছিল পোলন। সম্বিত ফিরল মহিলার ডাকে। কি হলো, জল খাবে না? চোখের সামনে দেখতে পেল মহিলার হাত অন্তত 10 হাত দূরে থাকা জলের গেলাস লম্বা হয়ে স্পর্শ করলো, আর মুহূর্তে সে হাত স্বাভাবিক হয়ে এগিয়ে এলো ওর সামনে। কয়েক সেকেন্ডের ব্যাপার। তড়াক করে লাফিয়ে উঠেছে পোলন। আর্ত চিৎকার বেরিয়ে এসেছে গলা দিয়ে। গায়ের সমস্ত শক্তি একসঙ্গে করে ছিটকে বেরিয়ে এসছে দরজা দিয়ে। সাঁকোর ওপরে সে পিছলে গিয়েছে পা। একেবারে পাঁচিল ডিঙিয়ে পড়তে শুরু করেছে ওপর থেকে নিচে। আর কিচ্ছু মনে নেই ওর। আস্তে আস্তে জ্ঞান ফিরছিল পোলনের। শুনতে পাচ্ছিল লোকজন কথা বলছিল চারপাশে। বাচ্চার গলাও কিছু আছে, মামার গলাও যেন শুনতে পাচ্ছে। কিন্তু চোখ খুলতে ওর ভয় করছিল, পাছে সেই ময়লা চাদর পরা লোকটার সঙ্গে আবার দেখা হয়ে যায়। পোলন, এই পোলন, চোখ খোল না, ভয় কি? পলুদা, চোখ খোলো, তুমি তো এখানে পৌঁছে গেছো। হ্যাঁ পোলন, এ তো তোমার মামার বাড়ি। নানা রকম কণ্ঠস্বর শুনে আস্তে আস্তে চোখ খুলল পোলন। সঙ্গে সঙ্গে একটা উল্লাস ধ্বনি। অনেক মুখ ভিড় করে আছে সামনে, বেশিরভাগই অচেনা, তবে নিতু মামাকে চিনতে পারছে। আর নিজের দিকে চেয়ে পোলন আরো অবাক। ময়লা জলঘাটা এইসব কাদা পোশাক কোথায়? দিব্যি ভালো জামা কাপড় পরে পরিষ্কার খাটে শুয়ে আছে ও। এটাও কোনো ছদ্মবেশী ভূতের কারবার নয় তো, নাকি স্বপ্ন দেখছে? ভয়ে ভয়ে আগে নিজের গায়ে একটা চিমটি কেটে দেখলো, তারপর নিতু মামার দিকে তাকালো। না না, সব ঠিক আছে, ভয়ের কিছু নেই। নিতু মামা হাসছিলেন। ডাক্তারবাবু এখনো যাননি, খবরটা দিই তাকে, তারপর আর কথা নয়। মামিমা এক গ্লাস দুধ নিয়ে আসছে, খেয়ে লম্বা ঘুম, কথাবার্তা যা বলবার তারপর বলিস। পোলন ভয়ে ভয়ে বলার চেষ্টা করলে, আমার এসব জামা প্যান্ট। কেনাই তো ছিল তোর জন্য, তুই আসবি বলে। তোর ওই ভূতের মতো জামা প্যান্ট ছাড়িয়ে পরিয়ে দেওয়া হয়েছে। এবার একটু লজ্জা করছিল পোলনের। সে চোখ বন্ধ করল। না, এই ভূতের গল্পটা পোলন কাউকে বলেনি। ঝড় জলের মধ্যে পড়ে এলোমেলো ঘুরতে হয়েছে। মামারা হবিবপুরের সাঁকোর তলা থেকে তাকে উদ্ধার করেছে, কাজেই হবিবপুরেই সে গিয়েছিল। এই পর্যন্ত সকলে জানে। এত বড় ছেলে ভূতের ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, এমন কথা কাউকে বলা যায় না। একটাই খটকা শুধু থেকে যায়। প্রথম লোকটা তাকে ওই নামটা বলেছিল হবিবপুর। ভুল রাস্তায় নিয়ে গিয়েছিল, এটাও ঠিক।
কিন্তু ভূত তো যা খুশি করতে পারে, তাই না? বাগে পেয়েও তারা পুলনকে কিন্তু কিছু করেনি। কেন, সে কথা পুলন জানে না। চুপি চুপি একদিন হবিবপুরের সাঁকো অবধি ঘুরে এসছে পুলন। সাঁকো পেরিয়ে একদম ফাঁকা মাঠ, বাড়িটারি কিন্তু সেখানে কিচ্ছু নেই। গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ ও নমস্কার।